হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মাইল স্টাডি। আমি আশা করছি প্রত্যেকের প্রিপারেশন এই মুহূর্তে খুব ভালো চলছে। যদিও সামনে পুজো, একটু প্রিপারেশনে ঘাটতি হচ্ছে অনেকের। অনেকেই আমাকে ফোন করছো, সবার ফোন তো রিসিভ করে উঠতে পারছি না। আর যারা যারা আমার মায়ের ব্যাপারে আপডেট নিতে চেয়েছিলে, আমি আমার মায়ের ব্যাপারে এবং তার সাথে কিছু বিষয় আমি শিখেছি সে ব্যাপারে একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি ইউটিউবে আপলোড করব। তোমরা দেখে নিও। প্রত্যেকেই রিসেন্ট আপডেট পেয়ে যাবে, কারণ সবাইকে আলাদা করে বলা ঠিক সম্ভব হয়ে উঠছে না আমার পক্ষে। তো চলো আজকে আমরা শুরু করব। আজকে আমরা দেখব ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের ভারতের ব্যাপারে আজকে আমরা জানবো। আমাদের ভারতের যে সমস্ত ভাগগুলো আছে, এই ম্যাপটা যদি আমরা দেখি আমরা জানতে পারবো সেই ডিভিশনগুলোর ব্যাপারে। আমরা একটু কিছু বেসিক জিনিসগুলো জানবো, যেগুলো আমাদের ডাব্লিউবিসিএস এবং তার সাথে কিছু যে পরীক্ষাগুলো হয় তার জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এইটা কিন্তু তোমাদের ভূগোলের ফাউন্ডেশনটা তৈরি করবে। এবং মাথায় রেখো, ভূগোলের ইতিহাস, ভারতের ইতিহাস কিন্তু পড়তে গেলে এই ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়ার পার্টটা খুব ভালো করে পড়া জরুরি। এই পার্টের যদি নলেজটা একবার থাকে, তাহলে কিন্তু বাকি পার্ট আমরা যখন বাকি চ্যাপ্টারগুলো পড়বো, সেই চ্যাপ্টারগুলো তোমাদের পক্ষে বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে। চলো আমরা প্রথমে কিছু বেসিক জিনিস দিয়ে শুরু করেছি। দেখো, অফিসিয়াল নেমটা কি? রিপাবলিক অফ ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। ফর্ম অফ গভর্নমেন্ট, ফেডারেল রিপাবলিক। ক্যাপিটাল কি? নিউ দিল্লি। এবং আমরা জানি একসময় কলকাতা ছিল। পপুলেশন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এইটা প্রায় 123 কোটির কাছাকাছি। দেখো, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলতে তো ভারতে সেরকম কিছু নেই। এখানে স্টিল হিন্দি, ইংলিশ 21,000 আমি দিয়েছি। তার কারণ একটাই, যে এটা দেখানোর জন্য যে ভারতের কিন্তু রাষ্ট্রভাষা বলে কিছু হয় না। ওকে, যেগুলোই আমাদের সংবিধানের একটা শিডিউলে মেনশনড আছে সেগুলো সবটাই আমরা ব্যবহার করতে পারি। এবার আমাদের ভারতের যে টাকাটা চলে, দ্যাট ইজ রুপি। এরিয়া আমরা দেখতে পাচ্ছি এখানে। মেজর মাউন্টেন রেঞ্জ বলতে ভারতে যে এই যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি, দেখো এক এক জায়গায় এক এক রকম রং। ঠিক আছে, এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে সব থেকে বড় যে মাউন্টেন রেঞ্জ সেটা কিন্তু হিমালয়, যেটা আমাদের এই ওপর দিকে আছে। ওকে, এই ওপর দিকটা যদি তোমরা দেখো, তোমরা দেখতে পাবে। এবার মাউন্টেন রেঞ্জ তো গেল। রিভার বলতে যে মেজর রিভারগুলো যদি আমরা দেখি, অর্থাৎ যে নদীগুলো, সেগুলোর মধ্যে তো আমরা জানি কি কি আছে। সেগুলো গঙ্গা, যমুনা, ইন্দাস এবং ব্রহ্মপুত্র, অর্থাৎ সিন্ধু। এইবার অনেকে প্রশ্ন করেছে সিন্ধু তো পাকিস্তানের দিক থেকে গেছে। তো সিন্ধু তো আমাদের দেখো, সিন্ধু কিন্তু ভারতের মধ্যে দিয়ে মেজর রিভার হিসাবে কিন্তু কাউন্ট হচ্ছে। চলো পরের স্লাইডটা দেখে নিই। পরের স্লাইডটাতে আমরা ভারতের ব্যাপারে কিছু তথ্য পড়বো, যেটা ফিজিওগ্রাফিক ডিভিশন জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ইন্ডিয়া ইজ দ্য 7th লার্জেস্ট কান্ট্রি উইথ 2.4% অফ টোটাল এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ আমাদের পৃথিবীর মধ্যে 2.4, অর্থাৎ প্রায় 2.5% মাত্র জায়গা কিন্তু ভারত নিয়ে রেখেছে, এবং ভারত কিন্তু সপ্তম বৃহত্তম দেশ। ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইনক্লুডস ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ অ্যান্ড ভুটান। অর্থাৎ আমাদের ভারত ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, কিন্তু ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, নেপাল আছে, বাংলাদেশ আছে এবং ভুটান আছে। এইবার এক্ষেত্রে একটা তোমাদের কোয়ারিজ আমি ক্লিয়ার করে দিই, যে স্যার ইন্ডিয়ার তো ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে তো আমরা এগুলোকে দেখতে পাচ্ছি না। অর্থাৎ আমাদের এই স্টেটগুলোর মধ্যে তো কানেক্টেড নেই যে স্টেটগুলো আছে। তাহলে আমরা এটাকে ইন্ডিয়ার ল্যান্ড, মেনল্যান্ড আর ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কি পার্থক্য? দেখো, ইন্ডিয়ান মেনল্যান্ড বলতে আমাদের যে পলিটিক্যাল ব্যারিয়ারটা আছে সেটা ইন্ডিয়ান মেনল্যান্ড। ওকে, আর ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলতে ভারত ভাগ হওয়ার পূর্বে এবং ভারতের যে মূল যে ল্যান্ডটা, যেরকম ভারত শুরুতে ওই যে পাতের যে প্লেট থিওরি, সেই সময় ভারতটা যতটা বড় ছিল, সেই পার্টটাকে কিন্তু আমরা ভারতীয় উপমহাদেশ হিসাবে ধরি। ওকে, তার মধ্যে তো পাকিস্তান, নেপাল, বাংলাদেশ পড়েই যাচ্ছে, এবং আমরা জানি পাকিস্তান, বাংলাদেশ এগুলো তো বেরিয়েছে ভারত থেকে। এরপর দেখো, লাইং টোটালি ইন নর্দার্ন হেমিসফিয়ার। এই নর্দার্ন হেমিসফিয়ারের যে কনসেপ্টটা, এইটা কিন্তু আমি কিন্তু আমার টিউশন ব্যাচের প্রিভিয়াস ভিডিওতে যাদের হয়েছে তাদের কিন্তু বুঝিয়ে দিয়েছি কেন নর্দার্ন হেমিসফিয়ার, নর্দার্ন হেমিসফিয়ারে ভারত কিভাবে বিলং করছে। এরপর দেখো, দ্য ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া ইজ ইউনিক অ্যান্ড ইজ রেসপন্সিবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ডিস্টিংটিভ ফিচার্স ইন দ্য সাবকন্টিনেন্ট। এবার আমাদের ভারতে আমরা সবসময় জানি ভারত কিসের জন্য ফেমাস? বৈচিত্র্যের জন্য। এবং বৈচিত্র্যের ওপরও এতটা বৈচিত্র্য একটা দেশে থাকার পরও যে একটা দেশে ঐক্য থাকতে পারে, একটা ইউনিটি থাকতে পারে এতটা ডাইভার্সিটির মধ্যে, সেটাই হচ্ছে ভারত। তো আমরা সেটাই এখন দেখবো যে ভারতের ফিজিওগ্রাফি হচ্ছে খুবই ইউনিক। কেন ইউনিক? ওই বৈচিত্র্যের কারণে, এবং বৈচিত্র্যের পরে কিন্তু সবাই একসাথে সহাবস্থান করছে। তো ইন্ডিয়ান মেনল্যান্ড এক্সটেন্ড করছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। এই পার্টটা আমরা পড়ে নিয়েছি আগে, তাই আমি আর যাচ্ছি না। দিস মেক্স দ্য নর্থ সাউথ এক্সটেনশন। এবার নর্থ সাউথে যে আছে, এই যে এই লম্বালম্বি যে এক্সটেনশনটা আছে 3,200, এবং এই দিক থেকে যে এক্সটেনশনটা আছে ইস্ট টু ওয়েস্ট আছে কিন্তু 2,900। এবার যদি আমরা একটু ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়ার দিকে চোখ দিই, আমরা কি দেখতে পাবো? ইন্ডিয়া ইজ এ কান্ট্রি অফ গ্রেট ফিজিক্যাল ডাইভার্সিটি অন দ্য বেসিস অফ দ্য ভেরিড ফিজিওগ্রাফিক্যাল ফিচার্স।
ইন্ডিয়া ইজ ডিভাইডেড ইন্টু 6 ফিজিওগ্রাফিক ডিভিশন। অর্থাৎ আমাদের ভারতে কিন্তু ফিজিক্যাল ডাইভার্সিটি আছে, ভয়ঙ্কর রকম আছে, এবং সেটিকে কিন্তু আমরা যদি একটু ঠিক করে ভাগ করতে চাই তাহলে মোটামুটিভাবে 6-7টা ভাগ আমরা পাই। তো আমরা দেখবো এর মধ্যে এক্সাম ওরিয়েন্টেড কোনগুলো আমাদেরকে দেখতে হবে ভালো করে। তো দেখো, নর্থ অ্যান্ড নর্থ ইস্টার্ন মাউন্টেন, অর্থাৎ নর্দার্ন মাউন্টেন, অনেকে হিমালয়ান বলে। নর্থ অ্যান্ড নর্থ ইস্টার্ন আমরা কেন বলেছি, আমি একটু ইন ডিটেল দেওয়ার চেষ্টা করেছি। নর্থ বলতে আমরা উপরটা বোঝাই, ইস্টার্ন বলতে এই পার্টটা বোঝাচ্ছি, যে পার্টটা দেখো এই যে এই দিকের পার্টটা আমি একটু বড় করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে নাগা জয়ন্তিয়া, গারো খাসি, দেখো এই পার্টেও তো হিমালয় তো গেছে এবং হিমালয়কে এখানে বাঁক নিয়েছে। ওকে, তো সেই জন্য আমরা এই পুরো পার্টটা নিয়েছি। ওকে, এরপর দেখো আমরা পড়বো এবার নর্থ ইস্টার্ন এবং নর্থ ইস্টার্ন মাউন্টেনের সম্পর্কে। দ্য জেনারেল ওরিয়েন্টেশন অফ গ্রেট হিমালয়াস ইজ ফ্রম নর্থ ওয়েস্ট টু সাউথ ওয়েস্ট ডিরেকশন। দেখো হিমালয়ের যে জেনারেল ওরিয়েন্টেশনটা সেটা কিন্তু নর্থ ওয়েস্ট থেকে সাউথ ওয়েস্টের দিকে গেছে। ওকে, ইন নাগাল্যান্ড, মণিপুর অ্যান্ড মিজোরাম দ্য হিমালয়াস আর ওরিয়েন্টেড ইন নর্থ সাউথ ডিরেকশন। এখানে নর্থ সাউথ কেন বলা হয়েছে এই পার্টটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো বলছে যখন মণিপুর মিজোরামের দিকে গেছে, অর্থাৎ এই পার্টগুলোর দিকে যখন গেছে, ওরা হিমালয় কিন্তু বেঁকে গেছে, অর্থাৎ দেখো নর্থে তো রয়েছে এবং সাউথের দিকে বেঁকেছে, সেই জন্য এই পার্টটা দেওয়া হয়েছে। ওকে, হিমালয়াস আর ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাইম্যাটিক ড্রেনেজ অ্যান্ড কালচারাল ডিভাইড। হিমালয়ের একটা স্পেশাল পার্ট হচ্ছে এটার শুধু যে ফিজিক্যালি এতটা বড় একটা বিলং করছে একটা পর্বতমালা তা নয়, এটা কিন্তু সেখানকার জলবায়ু, সেখানকার ড্রেনেজ সিস্টেম এবং সেখানে কিন্তু কালচারাল ডিভিডেশনও এনেছে। ওকে, এবার আমরা হিমালয়টাকে একটু ভাগ করে পড়ব, হিমালয়ের কিছু পার্ট সম্পর্কে আমরা জানব। দেখো হিমালয় 4টে ভাগ আছে মোটামুটি আমরা করতে পারি। একটা কাশ্মীর হিমালয়, একটা হিমাচল বা উত্তরাঞ্চল হিমালয়, একটা দার্জিলিং সিকিম, একটা অরুণাচল হিমালয়, একটা ইস্টার্ন হিল অ্যান্ড মাউন্টেন। এবং তুমি ভালো করে বুঝতে পারছো এগুলোই মেন হিমালয়ের পার্টগুলো, যে নামগুলো আমরা জানি। ওকে, আমি একটু ছোট করে এটা বলে দিই। কাশ্মীর হিমালয়, বাকিটা তোমরা পড়লে বুঝতে পারবে, অত্যন্ত সহজ ভাষায় লেখা আছে, বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি বলে দেবো। কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীর পাঞ্জাল, মানে এই কাশ্মীর হিমালয়ের মধ্যে কিন্তু বড় বড় রেঞ্জগুলো কিন্তু এইটা। এই দেখো আমি একটু তোমাকে নোটসের এই পার্টটা দেখে, মেন আমাদের ম্যাপের দিকটা দেখো, এখানে কারাকোরাম রয়েছে, শিবালিক রেঞ্জ কিন্তু দেখবে না, কারাকোরামের পার্টটুকু শুধু দেখো, কারাকোরামের পার্টটুকু কিন্তু কাশ্মীর হিমালয়ের মধ্যে থেকে বিলং করে। এবার যদি হিমাচল উত্তরাঞ্চল হিমালয়টা যদি আমরা দেখি তাহলে কি দেখবো, রবি যে নদী আছে সেটি ওয়েস্ট এবং কালী রিভার ইন দ্য ইস্ট, অর্থাৎ পশ্চিম দিকে রবি নদীকে রেখেছে এবং পূর্ব দিকে কালী নদীকে রেখেছে। দিস পার্ট অফ দ্য হিমালয়াস ইজ ড্রেইনড বাই ইন্দাস অ্যান্ড গঙ্গা রিভার সিস্টেম। এই হিমালয়ের যে উত্তরাঞ্চল পার্টটা আছে, হিমাচল এবং উত্তরাঞ্চল, আমরা যেখানে ঘুরতে যাই, তোমরা ওখানে গেলে দেখবে যে এইটাকে কিন্তু ড্রেইন করে, মানে এই জায়গাটার মধ্যে দিকে বয়ে যাচ্ছে দুটো নদী, একটা সিন্ধু এবং একটা গঙ্গা। দ্য নর্দার্ন মোস্ট পার্ট অফ হিমাচল হিমালয়াস ইজ দ্য এক্সটেনশন অফ লাদাখ কোল্ড ডেজার্ট। এবার যে হিমাচল হিমালয়ের যে নর্দার্ন মোস্ট পার্টটা, অর্থাৎ হিমাচল হিমালয় যদি এই পার্টটা তোমরা দেখো একদম ওপরে, শিবালিক রেঞ্জের একটু এই দিকটাতে, শিবালিক নয় কিন্তু শিবালিকের ওপরটা দেখবে, এই যে পার্টটা আছে না, এই পার্টটা একটুখানি এক্সটেন্ড করে এই জায়গাটাতে লাদাখ আছে, সুতরাং লাদাখ কিন্তু হিমাচল হিমালয়ের মধ্যে পড়ছে। এবার দার্জিলিং সিকিম হিমালয়টা হচ্ছে নেপাল হিমালয়ের পার্টটা রয়েছে। অরুণাচলটা হচ্ছে শিবালিক ফর অ্যাবসেন্স অফ শিবালিক ফরমেশনস ফ্রম দ্য ইস্ট অফ ভুটান হিমালয়াস আপ টু দিপু পাস, অর্থাৎ একটু যদি আমরা ইস্টের দিকে যাই, অরুণাচল প্রদেশের দিকে, এই দিকে যে হিমালয়ের পার্টটুকু আছে এটাকেই জাস্ট অরুণাচল হিমালয় বলা হয়। ওকে, ইস্টার্ন হিল অ্যান্ড মাউন্টেন বলতে ওই যারা যে অ্যালাইনমেন্টটা হলো নর্থ অ্যান্ড সাউথ যে বেঁকে গেল, এইটা সেই পার্টটা, ঠিক আছে। মণিপুর হ্যাজ লার্জ লেক নেম লোকটাক, মণিপুরে লোকটাক হ্রদ আছে যেটা সারাউন্ডেড বাই মাউন্টেন্স ফ্রম অল সাইডস। এটা লোকটাক হ্রদটা কিন্তু চার দিক থেকে কিন্তু মাউন্টেন দিয়ে ঘেরা, এটা আমাদের হিমালয়ের মধ্যেই পড়ছে। দেখো এবার আমরা পড়বো নর্দার্ন প্লেন্স অফ ইন্ডিয়া। ওকে, নর্দার্ন প্লেস, এবং এই হিমালয়ের পার্ট আমি একটু বলে দিই, এখানে বেশ কিছু সিয়াচেন, ওয়াল্টার এরকম হিমবাহ আছে। এই পার্টের নোটটা আমি পরে দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে, কারণ আগে তোমাদের ফাউন্ডেশনটা করতে হবে। এখানে দেওয়া আছে কিছু কিছু বিষয়। ওকে, দুন কি সেই পার্টগুলো আমি দিয়ে দিয়েছি, কারণ ওইগুলো হচ্ছে স্ট্যাটিক, তোমাদেরকে আগে কনসেপ্ট বিল্ড করতে হবে। স্ট্যাটিক পার্টের নোট আমি দিয়ে দেবো, ওটা পড়ে নিলেই মাথায় থাকবে। নর্দার্ন প্লেন্স ফিজিওলজি অফ ইন্ডিয়া। এবার দেখো নর্দার্ন প্লেন, অর্থাৎ এই ওপর দিকে তো হিমালয় গেল, সুউচ্চ পর্বত শ্রেণী, তারপরে না একটা প্লেন, একটা সমতল ভূমি এসে গেছিল, সেটাও নর্থে, অর্থাৎ এই ওপর দিকটাতে, এই গঙ্গা যমুনা এই পার্টটাতে। ওকে, তো দেখো দে আর ফাউন্ড বাই দ্য অ্যালোভিয়াল ডিপোজিটস ব্রট বাই দ্য রিভার্স। এবার দেখো ওপর থেকে যে রিভারগুলো নামছে, যে গঙ্গা, তারপর সিন্ধু, এরা যে আসছে, তো এরা যে আসে এটা তো পলিবাহিত, তো তারা পলি নিয়ে আসে এবং সেই পলিগুলো বছরের পর বছর জমা হয়ে গিয়ে এই সমভূমিটা তৈরি করেছে। তো এইগুলো কারা করেছে, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, আমরা জানি। দ্য নর্দার্ন প্লেন্স এক্সটেন্ড 3200 কিলোমিটার ফ্রম ইস্ট টু ওয়েস্ট ইন ইন্ডিয়ান ফিজিওগ্রাফি। তো ওপর থেকে প্রায় নর্দার্ন প্লেন কিন্তু 3200 কিলোমিটার অব্দি এসেছে। দ্য ম্যাক্সিমাম ডেপথ অফ অ্যালুভিয়াল ডিপোজিট ফ্রম 1000 থেকে 2000 কিলোমিটার। যদি ডেপথ দেখি সেটাও কিন্তু 1000 থেকে 2000।
দ্য জোনস ফ্রম নর্থ টু সাউথ। এবার যদি আমরা জোন দেখি যেগুলোকে আমরা কি নামে ডাকি, তো নর্থ টু সাউথের দিকে আমরা বলি ভাবর, ন্যারো বেল্ট প্যারালাল টু শিবালিক ফুটেজ, অর্থাৎ শিবালিকের নিচে যে পার্টটা আছে সেটাকে আমরা ভাবর বলি, আর ভাবরের যেটা সাউথ আছে সেটাকে আমরা বলি তরাই। ওকে, এবং এই পার্টটা আমরা একবার দেখবো। ম্যাচিওর স্টেজ অফ ফ্লুভিয়াল ইরোশনাল অ্যান্ড ডিপোজিশনাল ল্যান্ডফর্মস লাইক স্যান্ডবার্স মেন্ডার্স এই ডিভাইড ইন্টু খাদর অ্যান্ড ভাঙর। এই নিচের দিকে যে কিছু পার্ট আছে সেগুলোকে আমরা বলি খাদর এবং ভাঙর। পেনিনসুলা প্লেটু ইন ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া। এবার আমরা দেখব প্লেটুর ব্যাপারে আমরা একটু দেখবো, অর্থাৎ মালভূমি। এবার দেখো আমি এখানে একটা ছবি দিয়েছি, তোমরা কি ছবিটা একটু দেখো। দেখো সেন্ট্রাল আইল্যান্ড, সেন্ট্রাল হাইল্যান্ড বলতে মাঝখানটা যেটুকু পার্ট দেখতে পাচ্ছ কালার করা আছে, অরেঞ্জ কালার টাইপের করা আছে, ওই পার্টটুকু। এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, মারোয়ার দেখতে পাচ্ছি, মধ্য ভারত পাঠার দেখতে পাচ্ছি, মল্ল প্লেটু দেখতে পাচ্ছি, বুন্দেলখণ্ড দেখতে পাচ্ছি, বাগেলখণ্ড দেখতে পাচ্ছি, ছোটনাগপুর দেখতে পাচ্ছি। ছোটনাগপুরে দেখো নাম্বার 6 আছে, দেখো এই পার্টটাতে ছোটনাগপুর, তোমরা 6 আশা করি দেখতে পাচ্ছ। আর এইদিকে হচ্ছে ডেকান প্লেটু, মানে মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা। তো এই পার্টগুলো সমস্তটাই পড়ছে কিন্তু আমাদের এই প্লেটু চ্যাপ্টারটার মধ্যে, প্লেটু পার্টটার মধ্যে। দেখো Peninsular Plateau in the physiography of India. ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট স্টেবল ল্যান্ডমাস অফ ইন্ডিয়া। কেন এটা বলা হয়েছে, ভারতে তো হিমালয় যুক্ত হয়ে একটা ধাক্কা লেগেছিল আমরা জানি, সেখান থেকে হিমালয় পর্বতশ্রেণী হয়েছে। কিন্তু এইগুলো এই যেটা পড়ছি আমরা, যে প্লেটুর পার্টটা পড়ছি, এখানে যে সমস্ত বিন্ধ্য আছে, আরাবল্লী আছে, এই যে পার্টটা আমরা পড়ছি, এই পার্টটাতে কিন্তু সব ব্লক মাউন্টেন আছে, অর্থাৎ এরা এরা শক্ত শক্ত পাহাড়, এবং এটা কিন্তু মোস্ট স্টেবল ল্যান্ডমাস। আমাদের ভারত ভূখণ্ডের মধ্যে সব থেকে শক্তিশালী ভূখণ্ড হচ্ছে এই পার্টটা। ওকে, এটা জেনারেল এলিভেশনটা কি ওয়েস্ট টু ইস্টের দিকে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু এটা উঁচু হয়েছে। ওকে, ইম্পর্টেন্ট ফিজিওগ্রাফিক ফিচার্স আর টোর্স, ব্লক মাউন্টেন্স, রিফট ভ্যালি, স্পার্স, বেয়ার রকি স্ট্রাকচার্স, সিরিজ অফ হামকি হিলস অ্যান্ড ওয়াল লাইক কোয়ার্টজাইজ ডাইকস অফারিং ন্যাচারাল সাইট ফর ওয়াটার স্টোরেজ। এইখানকার স্পেশাল জিনিসটা আমরা কি পাই, এখানে মেনলি আমরা পাচ্ছি কিছু রিফট ভ্যালি পাচ্ছি, কিছু রক স্ট্রাকচার পাচ্ছি, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রচুর ব্লক মাউন্টেন দেখতে পাচ্ছি, এবং এখানে কিছু কিছু এমন কিছু কোয়ার্টজাইট পাথর দিয়ে এমন কিছু দেওয়ালের স্ট্রাকচার তৈরি হয়েছে, কিছু না পট লাইক স্ট্রাকচার তৈরি হয়েছে, যেটা না ন্যাচারাল ওয়াটার স্টোরেজের জন্য খুব ইম্পর্টেন্ট। তো দেখো দ্য ওয়েস্টার্ন অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন রিজন হ্যাজ এম্প্যারিক প্রেজেন্স অফ ব্ল্যাক সয়েল। এবার এই ওয়েস্টার্ন আর নর্থ ওয়েস্টার্ন পার্টটাতে কিন্তু ব্ল্যাক সয়েলটা পাওয়া যায়। আমরা যখন সয়েল পার্টটা পড়বো তখন আমরা জানবো, এটাকে আমরা রেগুড় বলি। ওকে, Peninsular Plateau is extended till Jaisalmer in west, where it is covered by longitudinal sand ridges and crescent-shaped sand dunes called barchans. Metamorphic chain history by presence of metamorphic rocks such as marble, slate, gneiss, এক্সেট্রা। অর্থাৎ পেনিনসুলার প্লেটু কিন্তু ওয়েস্টের দিকে জয়সালমীর অব্দি গেছে, রাজস্থানের জয়সালমীর। ওকে, এদিক অব্দি কিন্তু পেনিনসুলার প্লেটু চলে গেছে। এবার পেনিনসুলার প্লেটুকে না আমরা 3 ভাগে ভাগ করবো, ডেকান প্লেটু, সেন্ট্রাল হাইল্যান্ড অ্যান্ড নর্থ ইস্টার্ন প্লেটু। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্ট্রাল হাইল্যান্ড, ডেকান প্লেটু, এখানেই জাস্ট আমি ওই জন্য ম্যাপটা করে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে, বুঝতে সুবিধে হয়। তো দেখো দ্য সেন্ট্রাল হাইল্যান্ড যদি আমরা দেখি, এক্সটেন্ড ফ্রম নর্মদা রিভার টু নর্থ প্লেন্স, বাউন্ডেড বাই আরাভাল্লিজ ইন ওয়েস্ট, সাতপুরা ইন দ্য সাউথ। তো সেন্ট্রাল আইল্যান্ড কতটা আছে, সেটা হচ্ছে আমাদের পশ্চিম দিকে আরাবল্লী অব্দি আছে এবং দক্ষিণ দিকে সাতপুরা রেঞ্জ অব্দি আছে। ওকে, এরপর আমরা ডেকান প্লেটু যদি দেখি, ডেকান প্লেটুকে একটা ইট ইজ সেপারেটেড বাই এ ফল্ট ফ্রম ছোটনাগপুর প্লেটু। কি ফল্ট কথাটা কেন আমরা বলেছি, দেখো আমি আবার এটা বড় করছি। এই মাঝখানে একটা ভাঙা দেখতে পাচ্ছ, ভাঙা জিনিস, এই ছোটনাগপুর 6 নম্বরে এই যে ভাঙা পাটটা আছে তার নিচ থেকে দেখো ডেকান প্লেটু স্টার্ট হয়েছে, এইটা কিন্তু সেটাই এখানে বলা হচ্ছে। আমি একদম ম্যাপ দিয়েই করেছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো এই পার্টটা দেখো, মল্ল এবং ছোটনাগপুর প্লেটু ইজ দ্য আর্ট অফ সেন্ট্রাল আইল্যান্ড। এবার এইটাকে আর্ট হিসেবে আমরা জাস্ট বোঝার চেষ্টা করছি, খুব সুন্দর দেখতে লাগে, এটাই কারণ। তো এইবার হচ্ছে ইস্ট এক্সটেনশন অফ দ্য সেন্ট্রাল আইল্যান্ড। আচ্ছা, এটা তো আমরা করে দিয়েছি, রাজমহল পাড়ের পার্টটা আমরা করে ফেলেছি, ডেকান প্লেটুর পার্টটা আমরা দেখবো। ছোটনাগপুর প্লেটু একটা ফল্টের দ্বারা সেপারেট করে দিয়েছে যে পার্টটাকে, সেটাকে আমরা ডেকান প্লেটু বলি। দ্য ব্ল্যাক সয়েল অফ দ্য ডেকান প্লেটু ইজ নোন অ্যাজ ডেকান ট্র্যাপ, which is formed by volcanic activity and the supports sugarcane and cotton cultivation. It has western and eastern ghats. Both the ghats are meet each other at Nilgiri Hills. এই পার্টটা একটু মন দিয়ে দেখবে, আমাদের যে ডেকান প্লেটু আছে, এই ডেকান প্লেটুটা কিন্তু ছোটনাগপুর আলাদা করেছে। এইখানকার বেস পার্টটা হচ্ছে, এই জায়গাটা পুরোপুরি কালো মৃত্তিকা আছে, যেটা কিনা আমরা ডেকান ট্র্যাপ বলি, এবং এই জায়গার মৃত্তিকাটা কিন্তু তৈরি হয়েছে ভলক্যানিক অ্যাক্টিভিটি থেকে, অর্থাৎ ভলক্যানিক ইরাপশন থেকে। এবার এটা এই যে কালো মৃত্তিকা, এটার কি কাজ আছে, কালো মৃত্তিকাটা কি কাজে লাগে, কালো মৃত্তিকাটা হচ্ছে খুব ভালো আখ চাষের জন্য এবং কটন কাল্টিভেশন, অর্থাৎ তুলোর জন্য। এবার এই দুদিকে, এই যে ডেকান প্লেটুয়ের দুদিকে দুটো পাহাড় আছে, একটা পাহাড়ের নাম ওয়েস্টার্ন ঘাট, পূর্ব ঘাট এবং পশ্চিম ঘাট, এবং এই দুটো ঘাটই গিয়ে কিন্তু মিলেছে কোথায়, নীলগিরি পাহাড়ে। ওকে, তোমরা ম্যাপটা একবার দেখে দেখে পড়বে।
নর্থ ইস্টার্ন প্লেটুটা বিশাল কিছু ইম্পর্টেন্ট নয়, স্টিল আমি একবার বলে দিচ্ছি। নর্থ ইস্টার্ন প্লেটু বলতে আমাদের নর্থ ইস্টের সাইডটা বলছে, অরুণাচল প্রদেশের সাইডটা বলছে, মেঘালয়ের পার্টটা বলছে। ইট ইজ বেসিক্যালি অ্যান এক্সটেনশন অফ দ্য মেন পেনিনসুলার প্লেটু। এটা কিন্তু আমাদের পেনিনসুলার প্লেটুই, কিন্তু এটা পেনিনসুলার প্লেটুর একটা এক্সটেনশন। ইট কম্প্রাইজ অফ মেঘালয় অ্যান্ড কার্বি অ্যাংগং প্লেটু উইচ আর ডিটাচ ফ্রম দ্য মেন ব্লক। মেন ব্লক থেকে এটা আলাদা হয়ে গিয়েছিল, গিয়ে এই নর্থ ইস্টার্ন প্লেটুটা তৈরি করেছে। এবার কেনই বা আলাদা হবে না, মাঝখানে আমাদের সমতল ভূমি এসে গেছিল। এরপর দেখো, দ্য মেঘালয় প্লেটু ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস, গারো, খাসি, জয়ন্তিয়া। আমরা এটা জানি। The Meghalaya Plateau receives maximum rainfall and stands devoid of any permanent vegetation cover. It is also rich in mineral resources. মানে মেঘালয় প্লেটুর বেস্ট পার্টটা হচ্ছে ম্যাক্সিমাম রেইনফল হয়। আমরা জানি এই পার্টগুলোতে প্রচুর বৃষ্টি হয়, যেমন চেরাপুঞ্জি নাম আমরা জানি। তো এটা সেই পার্টটাই বলা হচ্ছে, এবং খুব একটা ভালো ভেজিটেশন হয় না, কিন্তু এখানে মিনারেল রিসোর্সেস কিন্তু খুব বেশি রকম পাওয়া যায়। এরপর আমরা আসবো বেশ ইম্পর্টেন্ট একটা টপিকে, তোমাদের পড়তেও এটা খুব ভালো লাগবে। এখানে আমি বেশ কিছু ইনফরমেশন তোমাদের দিয়েছি ফর ইউর ফিউচার রেফারেন্সেস, তোমরা দেখতে পাচ্ছ। এটা আমরা পড়বো এবার ভারতের মরুভূমির সম্পর্কে, দ্যাট ইজ ইন্ডিয়ান ডেজার্ট। তো ইন্ডিয়ান ডেজার্ট ইজ লোকেটেড ইন দ্য নর্থ ওয়েস্ট পার্ট অফ দ্য আরাবল্লী হিলস, অলসো নোন অ্যাজ থর ডেজার্ট। অর্থাৎ আমাদের আরাবল্লী নর্থ ওয়েস্টে আছে, জানি আমরা আরাবল্লী পার্টটা দেখলেই দেখতে পাবো। এখানে দেখো, আগে একটু ম্যাপটা তোমাদের দেখিয়ে দিই। থর ডেজার্টটা এখানে মেনশন করা আছে, এই যে রাজস্থান এই পার্টটাতে থর আছে, যথেষ্ট বড় করে এই পার্টের ডেজার্টটা আমরা দেখিয়েছি। থর ডেজার্টের কিছু স্পেশালিটি আমরা আজকে জানবো, যেগুলো ইম্পর্টেন্ট ফর মেন্স আর ইন্টারভিউ অ্যাজ ওয়েল। তো থর ডেজার্টকে আমরা দেখবো, এটা হচ্ছে আমাদের পৃথিবীর 9তম বড় ডেজার্ট, অর্থাৎ 9th লার্জেস্ট ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড। দ্য রেইনফল রিসিভড ইজ বিলো 150 মিলিমিটার পার ইয়ার। খুব কম বৃষ্টিপাত হয়, 150 মিলিমিটারের নিচে হয়। দ্য ভেজিটেশন ইন দ্য থর ইজ সেমি এরিড টাইপ উইথ থর্নি বাস, যেখানে কন্টকযুক্ত জিনিসপত্র হয় ভেজিটেশন হিসাবে। দ্য রিভার্স আর এফিমেরাল অ্যান্ড অনলি লুনি ইজ আ সিগনিফিকেন্ট রিভার। এখানে বৃষ্টিপাত তো নেই বললেই চলে, এবং এখানকার একটা মাত্র নাম করা নদী আছে, আমরা সবসময় জানি, সেটা না লুনি, আমরা স্কুল সময় থেকেই পড়ে এসেছি। তো আমরা থরের ব্যাপারে কিছু জিনিস জানবো, কারণ আমরা এখন মরুভূমির ব্যাপারেই পড়ছি, এবং সেটা ভারতের মরুভূমি, এবং ভারতের সব থেকে বড় যেটা মরুভূমি, এবং ভারতের মরুভূমি কিন্তু থর। দ্য গ্রেট ইন্ডিয়ান থর ডেজার্ট ইজ দ্য 18th লার্জেস্ট সাবট্রপিক্যাল ডেজার্ট ল্যান্ড অ্যান্ড অলসো ওয়ান অফ দ্য মোস্ট পপুলেটেড ওয়ান্স। তো আমাদের 18তম বড় সাবট্রপিক্যাল ডেজার্ট ল্যান্ড, এবং খুব বড় পপুলেটেড, অর্থাৎ খুব ফেমাস গুলোর মধ্যে কিন্তু একটা। It is said that about 40% of the human population in Rajasthan lives in Thor desert. অর্থাৎ এটা ধরা হয় যে রাজস্থানের প্রায় 35 থেকে 40% মানুষ কিন্তু থর মরুভূমিতেই থাকে। It extends from Satluj River and is enclosed by the Great Run of Kutch. এটা কিন্তু সতলেজ থেকে স্টার্ট হয়েছে, অর্থাৎ সুতলেজ নদী থেকে শুরু হয়েছে, এবং গ্রেট রান অফ কচ্ছের রন যেটা আমরা বলি, কচ্ছের রনে গিয়ে শেষ হয়েছে দ্য আরাবল্লী মাউন্টেন্স অ্যান্ড ইন্দাস রিভার। ব্যাস এই পার্টটাতে শেষ হয়েছে। এইবার দেখো, একটা ছোট্ট প্রশ্নের উত্তর এখানে আমি দেওয়ার চেষ্টা করেছি, তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করতে। দ্য থর ডেজার্ট ইজ বিলিভ টু বি দ্য মোস্ট সিভিলাইজড ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড। অনেক তো মরুভূমি আমাদের পৃথিবীতে আছে, তার মধ্যে থর মরুভূমিকেই কিন্তু সব থেকে বেশি সিভিলাইজড হিসাবে কেন ধরা হয়? মরুভূমিতে ধরা হয় মানুষ থাকে না, প্রাণ নেই, সেভাবে সিভিলাইজেশন হতে পারে না, তাহলে থরের মধ্যে এমন কি আছে যেটাতে এই পার্টটা হয়েছে, কেন তাকে মোস্ট সিভিলাইজড ডেজার্ট আমরা বলবো? দেখো, দ্য রিজন ইজ দ্যাট অফ দ্য ওয়ার্ল্ড ডেজার্ট দ্য থর হ্যাজ রোডস, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড হিউম্যান সেটেলমেন্টস ডেটিং ব্যাক টু থাউজেন্ডস অফ ইয়ার্স। অর্থাৎ প্রায় 1000 বছর ধরে না, অন্যান্য যে মরুভূমিগুলো এই পৃথিবীতে আছে তার থেকে আলাদা একদিক থেকেই থর, যে থরের রাস্তা আছে, থরের ইনফ্রাস্ট্রাকচার, এবং সেখানে মানুষজন এসে বসতি করেছে। ওকে, In fact, studies suggest that the civilization thrived in the Thor region about 50,000 years ago. এবং কিছু স্টাডিজ এটাও বলেছে প্রায় 50,000 বছর আগেও এখানে কিন্তু সিভিলাইজেশন ছিল। এই কারণে থর এতটা ফেমাস, এবং আমরা খুব লাকি থর আমাদের মধ্যেই আছে, অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে আছে। এই পার্টটুকু তোমরা একটু পড়ে নিও। এই পার্টটুকু একটা রিলিজিয়াস অ্যাসপেক্ট আছে এখানে, যারা রিলিজিয়ান মানবে তাদের দিক থেকে রিলিজিয়াস অ্যাসপেক্ট, এবং মাঝে মধ্যে ইন্টারভিউতে ধরা হতে পারে, জিজ্ঞাসা করা হতে পারে যে সরস্বতী নদী ছিল, সেখানে শ্রীলঙ্কার একটা কেস ছিল থর ডেজার্ট, এই পার্টটা যদি কেউ কারো বুঝতে অসুবিধা আমি আবার বলে দেবো, ঠিক আছে? এরপর আমরা আসছি কোস্টাল প্লেন, অর্থাৎ ফিজিক্যাল ফিচার্স নিয়ে কোস্টাল, অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলগুলো। এই দেখো, উপকূলের একটা ছবি আমি তোমাদের জন্য এখানে দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। উপকূলবর্তী অঞ্চল যদি তোমরা দেখো, এইদিকে তো চিল্কা আছে, আমরা অনেকেই ঘুরতে ঘুরতে যাই, মজা করি। এইদিকের উপকূল অঞ্চল দেখো, কোঙ্কণ উপকূল আছে, এদিকে অন্ধ্র কোস্ট আছে। আমরা একটু ডান দিকটা দেখবো, দেখো কোনো করমণ্ডল আছে। এবার আসো বাঁ দিকে, মালাবার আছে।
ডান দিকে আসো, অন্ধ্র কোস্ট আছে, বাদিকে আসো কোঙ্কন আছে। এই পার্টটা গুলোবে না, কোনটা কোন দিকে আছে, ম্যাপটা পুরো মাথায় নিয়ে নেবে। ওকে, তো দেখো কোস্টাল প্লেনটা আমরা যদি পড়ি, কোস্টাল প্লেন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডব্লিউবিসিএস। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কোস্টাল প্লেন আমাদের ভারতে সিচুয়েটেড ইন দ্য প্যারালাল টু দ্য আরবিয়ান সি অ্যান্ড বে অফ বেঙ্গল। আমরা জানি যে ডান দিকে বে অফ বেঙ্গল, বাদিকে আরবিয়ান সি আছে, তো দুটোর মাঝামাঝি জায়গাতে কিন্তু এটা প্যারালালি এটা অবস্থান করে। অন দ্য বেসিস অফ দ্য লোকেশন অ্যান্ড অ্যাক্টিভ জিওমরফিক প্রসেস ইট ইজ ডিভাইডেড ইন্টু ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন কোস্টাল প্লেন। তো কিছু লোকেশনের ভিত্তিতে এবং কিছু জিওমরফিক অর্থাৎ ভৌগোলিক কিছু বৈচিত্র্যের কারণে কিন্তু এটা ইস্টার্ন এবং ওয়েস্টার্ন কোস্টাল প্লেন হয়ে গেছে, অর্থাৎ পশ্চিম এবং পূর্ব। পশ্চিম সাইডটা আমরা দেখতে পাচ্ছি কোঙ্কন উপকূল আছে আর মালাবার আছে, ওদিকে অন্ধ্র আর করমণ্ডল আছে পূর্বতে। আমরা ওয়েস্টার্নটা দেখবো, ওয়েস্টার্ন পার্টটাতে আমরা কোঙ্কন দেখবো, মালাবার দেখবো। তো দেখো, এক্সটেন্ড ফ্রম রান অফ কাচ টু কন্যাকুমারী। এটা কিন্তু কাশ্মীর টু কন্যাকুমারী নয়, এটা রান অফ কাচ টু কন্যাকুমারী, কেউ গুলোবেন। তো এটা এক্সটেন্ড কোথা থেকে হয়েছে? রান অফ কাচ। কেন হয়েছে? রান অফ কাচে গিয়ে তো আমাদের কচ্ছের যে রন, অর্থাৎ কচ্ছের রনে গিয়ে কিন্তু আমাদের রাজস্থানের পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ মরুভূমির পার্টটা কমপ্লিট হয়ে গেছে। তারপর থেকে শুরু হয়েছে এই কোস্টাল প্লেন। ওকে, তো এখানে কি কি ইম্পর্টেন্ট? কচ অ্যান্ড কাঠিয়াওয়াড় কোস্ট ইন গুজরাট। কি কি কোস্ট আছে ইম্পর্টেন্ট? কোঙ্কন কোস্ট ইন মহারাষ্ট্র, গোন্ড কোস্ট ইন কর্ণাটক, মালাবার কোস্ট ইন কেরালা অ্যান্ড হ্যাজ ব্ল্যাক ওয়াটার আকা কায়াল। আমরা যে কেরালাতে যে জলটা বলা হয় কালো জল কেরালার, সেটাকে কিন্তু ব্যাকওয়াটার যে পার্টটা, আমাদের কেরালার ব্যাকওয়াটারকে আমরা কি বলি? এটাকে আমরা কয়াল বলি। এই প্রশ্নটা কিন্তু আসে। ওকে, ওয়েস্টার্ন কোস্ট is narrow in middle and gets broader in north and south, and rivers in the western coast do not form delta. এই পার্টটা একটু ভালো করে বুঝবে। ওয়েস্টার্ন কোস্ট কিন্তু বেশ সরু মাঝখানে, এবং আস্তে আস্তে যতটা নর্থ সাউথের দিকে নেমেছে, অর্থাৎ নিচের দিকে গেছে এবং খানিকটা নর্থ মানে কিছুটা ওপরের দিকে গেছে এবং নিচের দিকে, নর্থের দিকে যতটা গেছে চওড়া হয়েছে এবং সাউথের দিকে যতটা গেছে চওড়া হয়েছে। এবং এই ওয়েস্টার্ন কোস্টের একটা কিন্তু খুব বড় ক্যারেক্টারিস্টিক, ওয়েস্টার্ন কোস্টে কিন্তু কোনো ডেল্টা নেই, মানে বদ্বীপ নেই। ওকে, যেটা ইস্টার্ন কোস্টে কিন্তু আছে। ওকে, এবার দেখো আমরা ইস্টার্ন কোস্টাল প্লেনটা দেখবো। এক্সটেন্ডস অ্যালং দ্য বে অফ বেঙ্গল, ইট ইজ ব্রডার দ্যান দ্য ওয়েস্টার্ন কাউন্টারপার্ট। এবার তুমি যদি দুটো দিক দেখো, আমাদের যদি এই পার্টটাতে বে অফ বেঙ্গল অব্দি এক্সটেন্ড করে গেছে, সেই কারণে ওয়েস্টার্ন দিকটা যে আছে, ওয়েস্টার্ন কোস্টাল প্লেন যে আছে, তার থেকে কিন্তু ইস্টার্ন কোস্টাল প্লেনটা কিন্তু বেশ বড়। ইট ইজ অ্যান এভারজেন্ট কোস্টাল প্লেন, এটা অনেকটা বড় কোস্টাল প্লেন, এখানে সেটা আমরা লেখার চেষ্টা করেছি। হেন্স হ্যাজ লেস নাম্বার অফ পোর্টস অ্যান্ড হারবার্স। হতে পারে যে ইস্টার্ন পার্টটা অনেকটা বড়, কিন্তু সমস্যা হচ্ছে এখানে কিন্তু হারবার অর্থাৎ এই যে বন্দর ঠন্দর কিন্তু বেশ কম আছে। ওকে, যেটা ওয়েস্টার্নে প্রচুর আছে। ইস্টার্ন কোস্ট হ্যাজ ওয়েল ডেভেলপড ডেল্টাস লাইক মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। আমাদের পূর্ব দিকটাতে, পূর্ব উপকূলে কিন্তু খুব নামকরা 4-5টা ডেল্টা আছে, বদ্বীপা, যেটা মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। দ্য কন্টিনেন্টাল শেলফ এক্সটেন্ডস আপ টু 50 কিলোমিটার ইন্টু দ্য সি। তো কন্টিনেন্টাল শেলফ 500 কিলোমিটার অব্দি গেছে। ওকে, এরপর আমরা আসবো আইল্যান্ড। ওকে, আমরা এবার বদ্বীপ জানবো, কারণ বদ্বীপও আছে। আইল্যান্ডের পার্টটা তোমরা এই পার্টটা একটু দেখো, এর থেকে ভালো ছবি এই মুহূর্তে আমি ইন্টারনেটে পাইনি। এই ভালো করে এই ছবিটা তোমরা একটু দেখো। দেখো আমি শুরু করছি আবার। এই পার্টটা দেখো, আন্দামান নিকোবর আইল্যান্ড আছে, এদিকে লাক্ষাদ্বীপ আছে। ওকে, তো আমরা এই আইল্যান্ডের ব্যাপারগুলো একটু পড়বো ছোট করে। দেখো, ইন দ্য ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া দেয়ার আর টু মেজর আইল্যান্ড গ্রুপস। আমাদের ভারতের ভূপ্রাকৃতিক যে বৈচিত্র্য, ভূপ্রাকৃতিক যে ব্যাপারটা আছে, তার মধ্যে কিন্তু দুখানা মেজর আইল্যান্ড গ্রুপ আছে। আমরা সেই মেজর আইল্যান্ড গ্রুপগুলোর ব্যাপারেই জানবো। দে আর ইন বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যারাবিয়ান সি। তারা কোথায় আছে? একটা পার্ট আছে বঙ্গোপসাগরে আর একটা পার্ট আছে অ্যারাবিয়ান সি। এই দুটো কিন্তু ভারতের পলিটিক্যাল টেরিটরি আন্ডারে পড়ে, তবেই আমরা এটা কাউন্ট করছি। যখন আমি ইকোনমিক্স পড়াচ্ছিলাম, তোমাদের ন্যাশনাল ইনকামে যখন পলিটিক্যাল টেরিটরি পার্টটা পড়াচ্ছিলাম, কাউন্টিং কিভাবে হয়, সেক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম। The Bay of Bengal Island Group are 204 in number, known as the Andaman and Nicobar Island. তো আন্দামান নিকোবর আইল্যান্ডের ওখানে প্রায় 204খানা আইল্যান্ড গ্রুপ আছে, যার মধ্যে আন্দামান নিকোবর খুব নাম করা। তা আন্দামান ইজ ইন নর্থ অ্যান্ড নিকোবর ইজ ইন সাউথ অফ ইচ আদার। নর্থ সাউথ করে আন্দামান এবং নিকোবর আছে। এই দেখো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কেন আমি নর্থ সাউথ কথাটা এখানে লিখে দিয়েছি। এই দেখো, ওপর দিকে আন্দামান, কমন সেন্স, নর্থ, নিচের দিকে নিকোবর, সাউথ। ওকে,
দ্য আন্দামান ইজ ইন নর্থ, নিকোবর ইজ ইন সাউথ, দে আর সেপারেটেড বাই 10 ডিগ্রি চ্যানেল। তাদেরকে কে আলাদা করেছে আমরা জানি, প্রত্যেকটা চ্যানেল আলাদা করে, সেটাকে করেছে 10 ডিগ্রি চ্যানেল। ওকে, এর নিচে মিনিকয় আছে, এই পার্টগুলো আমি পরে বলে দেবো। দ্য কোস্টাল লাইন অফ দিস আইল্যান্ডস হ্যাজ কোরাল ডিপোজিটস অ্যান্ড বিউটিফুল বিচেস। এই কোস্টাল লাইনগুলোতে কি কি আছে? কোস্টাল লাইন আমরা কাকে বলবো? এই যে আইল্যান্ডগুলোর সাইডগুলো, একদম ধারগুলো, এই ধারগুলোতে খুব সুন্দর সুন্দর কোরাল ডিপোজিট আছে এবং সুন্দর সুন্দর বিচ আছে। দে হ্যাভ ইকুয়েটোরিয়াল টাইপ অফ ভেজিটেশন, তাদের মোটামুটি একই টাইপের ভেজিটেশন আছে। দ্য অ্যারাবিয়ান সি গ্রুপ ইজ নোন অ্যাজ লাক্ষাদ্বীপ অ্যান্ড মিনিকয় আইল্যান্ড। এবার অ্যারাবিয়ান সিতে গেলে আমরা দেখবো লাক্ষাদ্বীপ আর মিনিকয়। দে আর লোকেটেড নিয়ার দ্য মালাবার কোস্ট। মালাবার কোস্ট আমরা একটু আগেই পড়ালাম, মালাবার কোস্টের সামনেই কিন্তু লাক্ষাদ্বীপ এবং মিনিকয়। তোমরা অনেকে ঘুরতে টুরতে যাও, তোমরা জানো সেটা। দে আর বিল্ট এন্টায়ারলি অন কোরাল ডিপোজিট। এবার এই পটটার একটা স্পেশালিটি হচ্ছে এটা পুরোটাই কিন্তু কোরাল ডিপোজিট দিয়েই তৈরি হয়েছে। আউট অফ দ্য 43 আইল্যান্ডস মিনিকয় ইজ দ্য লার্জেস্ট। অর্থাৎ এখানে 45 বা এই 43টা যদি আমাদের আইল্যান্ড গ্রুপ থাকে, যার মধ্যে কিন্তু মিনিকয় সব থেকে বড়, এটা কিন্তু মাথায় রাখবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম। তো আজকের ভারতের ভৌগোলিক বৈচিত্র্যর পার্টটা এতটাই ছিল। এরপরে তো তোমরা জানো তোমাদের প্রচুর মক টেস্ট হবে, যেখানে প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা পাবে, এবং এরপরে আস্তে আস্তে থ্রু দ্য কোর্স অফ টাইম বিসিএস এর মুখে গিয়ে তোমাদের ভৌগোলিক এইটা তোমাদের জিএস ফাউন্ডেশনটা রেডি করে দিল, ভালো করে দেখবে। এবং এরপরে যখন বাকি প্রশ্নগুলো আমি প্র্যাকটিস করাবো, এরপর একটা প্রশ্ন ডাব্লিউবিসিএস মেন্স এবং প্রিলিতে পাবে না, যেটা তোমরা করে আসতে পারবে না। ওকে, চলো আজকের এই ক্লাসটা এতটাই আমি রাখছি।